হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের যে প্রথম ঘটনাটি আছে লিখেছে অর্ক চ্যাটার্জি। ঘটনা যাওয়ার আগে বলতে চাই, যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও, এবং যারা প্রতিদিন গল্প কথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো, এবং তোমরা জানাও তোমাদের ঘটনা কেমন লাগছে। কথা বাড়াচ্ছি না বেশি, আজকে সোজাসুজি চলে যাচ্ছি ঘটনায়। প্রথম ঘটনাটি লিখেছে অর্ক চ্যাটার্জি। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। এই ঘটনাটা আমাদের কোম্পানির সিনিয়র কর্মচারী কাকলিদির মুখে শোনা। তাহলে আর দেরি না করে ঘটনাটি বলছি। অনেক আগের কথা। আমাদের পাড়ার কয়েকজন মিলে প্রতি বছর একটা শীতলাকালীর ভ্রমণ ব্যবস্থা করা হয়। সেই শীতকালীন ভ্রমণে আমরা সকলে মিলে ঘুরতে চাই। সুপার লাক্সারি বাসে 5-6 দিনের জন্য বেরিয়ে পড়া। সেবার বিহারের গোটা 3 স্থান আমাদের লিস্টে ছিল। তার মধ্যে ছিল মুঙ্গেরের হনুমান ড্যাম। আমাদের দলে পুরুষ মহিলা মিলিয়ে 20 জনের মতো ছিলাম। একমাত্র পাহাড়ে ঘেঁষে ময়ূরাক্ষী নদী বয়ে চলেছে। চারপাশে অত্যন্ত 5 কিলোমিটারের মধ্যে কোনো বসতি নেই, নির্জন স্থান। পাহাড়ের মাথায় আছে একটা গেস্ট হাউস। একটি পিচ বাজানো পথ পাক খেতে খেতে ওই গেস্ট হাউস দিয়ে ঠেকেছে। আমাদের উদ্দেশ্য ছিল গেস্ট হাউসে একটা রাত কাটাবো। সকাল প্রায় 11টা নাগাদ আমাদের বাস পাহাড়ের কোলে গিয়ে দাঁড়ালো, কিন্তু গেস্ট হাউস পর্যন্ত যেতে পারল না। পাহাড়ের পথটা গাড়ি যাওয়ার মতো সরু পথ। অজ্ঞতা নিচেই বাস দাঁড় করানো হলো, আর সেখানেই টিফিন পর্ব শুরু হলো। রান্নার ব্যবস্থা সঙ্গেই ছিল। টিফিন শেষ করে কয়েকজন বাস নিয়ে বাজারে রওনা দিল, আর আমরা পথ ধরলাম গেস্ট হাউসের। প্রায় 1 কিলোমিটার চড়াই পথ, অপূর্ব নৈসর্গিক দৃশ্য। বুঝলাম কেন জায়গাটা টুরিস্ট স্পট। আমি এক বৌদির 5 বছরের ছোট্ট ছেলের হাত ধরে বেশ অনেকটাই এগিয়ে গেছিলাম। ওরা তখন প্রায় অর্ধেক পথ পিছিয়ে। এই পথটা সোজা উঠে গিয়ে মিশেছে বাংলোর সবুজ মাঠের মতো লনের গেটে, কিন্তু আমি অতটা না গিয়ে বেশ কিছুটা নিচেই বাংলো বাড়ির একটা ছোট্ট দরজা দেখে ঢুকে পড়লাম। ভেতরে খুব বেশি জায়গা নেই, তবে একটা বাঁধানো সিঁড়ি পেলাম। আবছা আলোয় মাথা নিচু করে সাবধানে বাচ্চার হাত ধরে সিঁড়ি বেয়ে উঠছি। হঠাৎ মনে হলো কেউ একজন ওপর থেকে তরতরিয়ে আমাদের পাশ কাটিয়ে নেমে গেল। আমি মাথা তুলে পেছনে তাকালাম। কেউ কোথাও নেই। মনে কেমন একটা খটকা লাগলো, কিন্তু ঠিক ভৌতিক কিছু মনেও আসেনি। আবার উঠতে লাগলাম। সিঁড়ি গিয়ে ঠেকেছে বাংলোর বেশ চওড়া লম্বা বারান্দায়। এই বারান্দার একদিকে পরপর প্রায় 6টি ঘর, বাথরুম সহ আরও অন্য পাশে সবুজ লন। সিঁড়ি থেকে বারান্দায় উঠতেই শুনলাম কোনো একটি ঘরে লোক রয়েছে। 5-6 জন মহিলা খুব হাসছে আর কথা বলছে। শুনে আমার এমনটাই মনে হলো। আমি পরপর প্রত্যেকটা ঘরের দরজায় গেলাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। কিন্তু যে ঘরের সামনেই যাচ্ছি মনে হচ্ছে পাশের ঘর থেকে আওয়াজ আসছে। এর মধ্যে বাচ্চা ছেলেরা বলল ওর বাথরুম পেয়েছে। আমি একটা ঘরে ঢুকে দেখি এলোমেলো বিছানা, সেন্টার টেবিল ঘরের মাঝখানে রাখা। পাশ কাটিয়ে ছেলেটাকে বাথরুমে দাঁড় করালাম, কিন্তু তারপর জল দিতে গিয়ে দেখি কলে জল নেই। অনেক আলো লাগলো, কিন্তু ইলেকট্রিসিটি নেই। তখনও একইভাবে ওই কলতান শুনতে পাচ্ছি। এরপর সারা বাড়ি তন্ন তন্ন করে ঘুরে দেখলাম, কিন্তু আর কোথাও কেউ নেই। এবার কেমন সন্দেহ হতে লাগলো। বাচ্চাটির হাত ধরে লনে নেমে গেলাম। এরপর আরও কয়েকজন ছেলে মেয়ে উঠে এসেছে। ওরা খানিকটা বাড়ির এদিক ওদিক ঘুরে আমাদের কাছে এসে বলল, কি ব্যাপার বলো তো? মানুষের গলার আওয়াজ পাচ্ছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। আমিও কিছুটা হতভম্ব হয়ে গেলাম।
এরপর সারা বাড়ি তন্ন তন্ন করে ঘুরে দেখলাম। এরপর কি করব বুঝে পাচ্ছিলাম না। আমরা এবার সবাই একসাথে আবার গেলাম, সব জায়গায় ঘুরে দেখলাম, কিন্তু কাউকে কোথাও দেখতে পেলাম না। এরপর যখন সবাই উঠে এলো, দেখলাম প্রত্যেকেই এই নিয়ে আলোচনা শুরু করেছে। একসময় আমাদের ছেলেরা রান্নার সমস্ত জিনিসপত্র নিয়ে ওপরে উঠে এলো আর লনের এক পাশে রান্নার ব্যবস্থা হলো। এরপর ওদের মুখে যা শুনলাম তা অতি ভয়ঙ্কর। ও যারা বাজারে গিয়ে যখন একটা মুদিখানায় ঢুকেছে, কথা প্রসঙ্গে ওই বাংলোর কথা আসায় উপস্থিত স্থানীয় লোকেরা জানিয়েছে এটি একটা প্রাচীন ভূত বাংলো। এখানে রাত কাটানো বিপজ্জনক, কারণ রাতে ডাকাত পড়বেই আর খুন হতেই হবে। আজ অব্দি বহু মানুষ এখানে খুন হয়েছে। রাতে ডাকাত দল আসে, পুরুষদের কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলে দেয়, আর মেয়েদের নিয়ে সারা রাত কাটিয়ে ভোরে মেয়েদের খুন করে সব টাকা পয়সা চম্পট দিয়ে দেয়। এখানে নাকি এরপর থেকে নানা রকম ভৌতিক কাণ্ড ঘটেই থাকে। ওরা আরও জানিয়েছে এখনই থানায় একটা খবর দিতে। সত্যি বলতে আমরা এইসব ব্যাপারে অতটা গুরুত্ব দিলাম না, যেহেতু আমরা ছেলে মেয়ে অনেকেই ছিলাম, তাই সবাইকে আমরা জানিয়ে দিলাম রাতে যত যাই হয়ে যাক না কেন কেউ জানি ঘর থেকে না বেরোয়। আমরা সেই স্থানীয় লোকের কথাগুলো শুনিনি। রাত তখন প্রায় 9টার কাছাকাছি। আমরা গান বাজনা করে আনন্দ করে যে যার মতো ঘরে চলে যাই। আমি ঘরে গিয়ে বিছানায় শুয়ে লাইটটা অফ করেছি। যেহেতু আমি অবিবাহিত ছিলাম, তাই আমার সঙ্গে কেউ ছিল না। যখনই লাইট অফ করলাম, আমার মনে হলো আমার পাশে কেউ শুয়ে আছে, আমার ঘাড়ে তার নিঃশ্বাস পড়ছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, কি করব বুঝতে পারি না। উঠে ঘরে লাইটটা জ্বালাই, কিন্তু ঘরে কাউকে দেখতে পাই না। আমি আবার শুয়ে পড়ি। ঠিক তখনই আমি অনুভব করি আমার পাশে যে জিনিসটা শুয়ে আছে তার শরীর বরফের মতো ঠান্ডা, এবং তার শরীর আমার শরীরের সাথে স্পর্শ হয়ে আছে। স্থানীয় লোকরা বলেছিল এখানে ডাকাতের উৎপাত আছে। প্রথমে ভাবি যে ঘরে কেউ ঢুকলো নাকি, কিন্তু যখনই আমি ঘরের আলো জ্বালাচ্ছি ঘরে কাউকেই দেখতে পাচ্ছি না। এবার আমি ঘরে লাইট অফ করে বারান্দায় গেলাম, আর বারান্দায় গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ব্যালকনির পাশে একটা সিঁড়ি আছে ছোট, সেই সিঁড়ি দিয়ে কে যেন হামাগুড়ি দিতে দিতে নিচে নামছে, আর রক্ত সারা সিঁড়িতে লেগে আছে। আমি এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান ফেরে তখন সকাল হয়ে গেছে। আমার আশপাশে আমার সব বন্ধুরা, আমার কলিগরা দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে সমস্ত ঘটনা বলি, এবং আমার পাশে একজন স্থানীয় লোক ছিল। তিনি বলল যে আপনাদের বারবার করে বলা হয়েছিল এখানে থাকতে না, তাও আপনারা ছিলেন। এখানে অনেক মেয়ে ছেলেকে মার্ডার করে ফেলে দেওয়া হয়েছে, তাদেরই আত্মা এখানে ঘোরাফেরা করে। এটাই ছিল ঘটনা। প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্প কথার ঘটনা শুনছো তাদেরকে বলবো কমেন্ট করতে ভুলো না, লাইক করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ কিন্তু উঠবে না। যেহেতু আমাদের গল্প কথা পরিবারে যে ঘটনাগুলি পোস্ট করি সেগুলো সেইভাবে ভিউজ পাচ্ছে না, তাই আমি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ঘটনাগুলো শেয়ার করতে ভুলো না, যাতে সাবস্ক্রাইব বাড়ে, যাতে লোকের কাছে ঘটনাগুলো পৌঁছায়। আর কোনো রকম যদি তোমাদের ঘটনা শুনতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাও তোমরা। আমি চেষ্টা করব যাতে তোমাদের সব কিছু ঠিকঠাকভাবে দিতে পারি। আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে, আমাদের গল্পকথা পরিবারের একজন সদস্য পাঠিয়েছে, তিনি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে ঘটনাটি। বেশ অদ্ভুত, দুটি ঘটনা পাঠিয়েছে পরপর। তার নাম রেহান আলী, শেখ রেহান আলী। তিনি যেভাবে ঘটনাটি লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি, আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। নমস্কার দাদা, আমি শেখ রেহান আলী। প্রথমেই বলি, আপনার গল্পগুলোর উপস্থাপনা দারুণ হয়, আর আপনার বাচনভঙ্গির মধ্যে একটা দারুণ সাসপেন্স থাকে, যেটা আরও বেশি ভয় পাইয়ে দেয়। যাই হোক, কয়েকটি ঘটনা বলছি। আমার বাড়ি তমলুকে, পূর্ব মেদিনীপুর।
আমার একজন বান্ধবীর বাড়ি ঘাটালে, পশ্চিম মেদিনীপুরে, কিন্তু পড়াশোনার সূত্রে আমাদের আলাপ হয় বর্ধমান শহরে। এখানে আমরা প্রায় 9 মাস মতো রয়েছি। আমার বান্ধবী যদিও শহরের একটু অন্যদিকে থাকে, কিন্তু গত 2-2.5 মাস ধরে তার সাথে যা ঘটেছে সেটা সত্যি চিন্তার বিষয়। ঘটনাটা এই, সে যে ফ্ল্যাটে থাকতো তার সাথে একটা রুমমেটও ছিল। সে অন্য মেয়েটার বাড়ি কালনাতে। একবার দুজনের কেউই প্রায় 10 থেকে 12 দিন ছিল না। তারপর যখন একদিন রাতে 8টার দিকে আমার বান্ধবী তার মেসের রুমের চাবি খুলে ঢুকতে যাবে, তখন সে দেখলো সব জানালা দরজা লাগানো। ওই বন্ধ রুমের ভেতর থেকে কেউ বা কিছু মারাত্মকভাবে ধাক্কা দিচ্ছে। মনে হয় যেন অদৃশ্য কোনো অস্তিত্ব বহুদিন ধরে বন্দি আছে। এই দৃশ্য দেখে আমার বান্ধবী প্রচণ্ড ভয় পেয়ে যায়। ও কী করবে কিছু বুঝে উঠতে পারছিল না। ঘরের ভেতর যখন যায়, ঘরের ভেতর দম বন্ধ করা একটা পরিবেশ। ওর সাথে যে রুমমেট ছিল সেও সে রুমে ছিল না। সে রাতের বেলা হঠাৎই স্বপ্ন দেখে ওর যে রুমমেট ওর পাশে বসে ওর দিকে তাকিয়ে আছে। প্রচণ্ড ভয় পেয়ে যায়, কি করবে বুঝে উঠতে পারছিল না। হট করে ওর ঘুমটা ভেঙে যায় এবং দেখে ওর পাশে কেউ নেই। ও সারা শরীর ঘেমে যায় ভয়ে। সঙ্গে সঙ্গে ওই মেসের যে মালিক ছিল তাকে ফোন করে এবং তাকে ফোন করে সমস্ত ঘটনা খুলে বলে। তখন সেই মেসের মালিক ওকে যা বলে ওটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ওর যে রুমমেট ছিল সে নাকি 2 দিন আগে গলায় দড়ি দিয়ে সুসাইড করেছে এবং তারপরেই নাকি রুমের জানালা দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকেই নাকি ওকে ঘরের ভেতর দেখেছে। সত্যি বলতে আমার বান্ধবীকে এই কথা কেউ বলেনি। আমার বান্ধবী যখন জানতে পারে এই ঘটনা, ওর সাথে সাথেই ওর রুমে সমস্ত জিনিস ছিল সেসব জিনিস নিয়ে ও চলে আসে। এটাই ছিল প্রথম ঘটনা। চলে যাচ্ছি আমার বান্ধবীর সাথে আরেকটি দ্বিতীয় ঘটনায়। এটাও আমার বান্ধবীর সাথেই হয়েছে এই 2 দিন আগে। সে আসলে যে রুমটাতে থাকে তার পাশ দিয়ে ছাদে যাওয়ার সিঁড়ি উঠে গেছে। রাত্রি 9টা বেজেছে কি বাজেনি, অমনি সব নির্জন। আর প্রথম ঘটনার পরে সে এমনিতেই ভয় পেয়েছিল, কিন্তু সেদিন যা দেখেছে সেটা সত্যি আরো মারাত্মক। সে প্রথমে ছাদের সিঁড়ি থেকে একটা পা ফেলে নেমে আসার শব্দ শুনতে পেল। তারপর দেখল সাদা শাড়ি এক আঁচলের শেষ ভাগটা মাটিতে লুটিয়ে যাচ্ছে কারো, কিন্তু সে কাউকেই ওপরে উঠতে আসতে দেখেনি। কিন্তু সে কাউকেই উপরে উঠতে আসতে না দেখে আরও ভয় পেয়ে যায়। এবার এটাই চিন্তার বিষয় যে তাহলে নেমে এলো যদি কেউ নাই উপরে উঠে থাকে। আর সে তো ভয়ে একদম অর্থমূত। কোনোভাবে মেসের মালিককে ডেকে নিয়ে গিয়ে নিজের কয়েকটা জামা কাপড় নিয়ে নিজের একটি খালি রুমে রাত কাটায় কোনো মতে। কিন্তু ভোরে রাত্রে আবারও কেউ বাইরে থেকে জোরে জোরে দরজায় ধাক্কা দেয়। আর এই বিভীষিকায় রাতের পর সে সকালে আলো ফুটতেই চলে যায়। এই ছিল ঘটনা। ঘটনা দুটি বেশ অদ্ভুত ছিল। তবে আমি বলবো যারা আমাকে ঘটনা লিখে পাঠাও, খুব কম মানুষ ঘটনা যেহেতু লিখে পাঠাও, তাই আমি চাই তারা যেমনই ঘটনা পাঠায় আমি পড়ে শোনাই। কিন্তু সত্যি বলতে ঘটনার লেন্থ যদি বড় না হয় তাহলে যারা ঘটনা শুনছে তাদের ঘটনা শোনার একটা যে ইন্টারেস্ট সেটা কেটে যায়। তাই যারা আমাকে ঘটনা পাঠাও তাদেরকে আমি রিকোয়েস্ট করব। আমি জানি যে সত্যি ঘটনা যারা পাঠায় সেই ঘটনা কিন্তু বড় হয় না, একদম বাস্তব কথা আমি বলে দিই। একটা মানুষের জীবনে ঘটনা ঘটছে, সে ঘটনাটা কতটা বড় হতে পারে, বা অদ্ভুত সে যদি কোনো ভূত প্রেত দেখে সেটা কতক্ষণ হতে পারে, 1 মিনিট 2 মিনিট, অদ্ভুত তাই তো হয়। কিন্তু আমি তাও বলবো যে যদি একটুখানি পারো ঘটনাগুলো একটু বড় করে পাঠিও। বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। যেটা সব চ্যানেলে যেটা হয়, আমি একদম বাস্তব বলছি। এরকম সত্যি কথা কেউ বলবে না, কারণ কেউ যখন ঘটনা বলে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম ঘটনা মানুষের জীবনে হয় না যদি তার মধ্যে যদি একটুখানি অন্যরকম কিছু না মেশানো হয়। একদম বাস্তব কথা আমি বলে দিচ্ছি, হয়তো আমার সাথে অনেকে একমত হবে বা
আমার সাথে অনেকেও একমত হবে না, তো আমি একটা বাস্তব কথা তোমাদের বলে দিই। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। ঘটনা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো। এবং বলে রাখি, গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করেন। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নেই। আশা করব গল্পকথা পরিবারে যত সদস্যরা আছো, যারা ঘটনা শুনছো, তারাও কিন্তু ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট হিসেবেই নেবে। এবং আমি একটা রিকোয়েস্ট সবসময় করি, লাইক আর কমেন্ট করতে কিন্তু প্লিজ ভুলো না, এবং শেয়ার করতে ভুলো না। চলে যাচ্ছি আজকের লাস্ট ঘটনায়। আশা করবো আজকের যে লাস্টের যে ঘটনাটি আছে সেটাও তোমাদের বেশ ভয় লাগবে। চলে যাচ্ছি ঘটনায়। আজকে যে লাস্ট ঘটনাটি আছে, যিনি লিখেছে বাংলাদেশ থেকে লিখেছে, কিন্তু তিনি তার নাম উল্লেখ করেনি। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আশা করবো তোমাদের বেশ ভয় লাগবে। আশ্বিনের মাঝামাঝি আকাশে সাদা সাদা মেঘের বেলা অপরূপ চিত্রকর্ম তৈরি করেছে। এমন দিনই সবাই মাছ ধরতে চায়। মাছ ধরতে গেলে বুকে সাহস লাগে, কারণ তখন নাকি মাছ খেকোদের আনাগোনা বেড়ে যায়। ছোটবেলা থেকেই আমার মাছ ধরার খুব সাহস ছিল। আমাদের বাড়ির কাছেই ছিল কংস নদী, জোকাবিল, জামবিল, সোনাই নদী, আর আমাদের পুকুর তো ছিলই। তাই সুযোগ পেলেই মাছ ধরতে চলে যেতাম সেসব জায়গায়। এমনই এক শরতে ইউনিভার্সিটি বন্ধ হয়ে সোজা বাসায় চলে আসি। সন্ধ্যায় বাজারে আড্ডায় মাছ ধরা নিয়ে ব্যাপক আলোচনা হয়। আমিন সত্যগত নাকি গতরাতে একটা বিশাল বোয়াল পেয়েছে। মনকে আর বাদ মানাতে পারলাম না। আমিন সত্যকতকে বললাম আমাকেও নিয়ে যাওয়ার জন্য। রাতে বাসা থেকে খেয়ে বাজারে আসার সময় চরে দেখি দুটি বাতি জ্বলছে। উল্লেখ যে আমাদের বাসার ঠিক পেছনেই হলো চর। চরকে ঘিরে ইউ আকৃতির কংস নদী। চরের একদিকে গোরস্থান আর ডান দিকে নদীর তীরে শ্মশানঘাট। বুঝতে পারলাম কেউ মাছ ধরছে। কে কে এখানে মাছ ধরে? আমি জিজ্ঞাসা করি, আমি আমিন। তোরা না আমাকে নিয়ে যাবি বললি? আমরা এখানে আছি, তুই আয়। আমি বাজারে না গিয়ে বাসায় ঢুকলাম। লাল বাতি, কুচ, টর্চ এবং খালাই, মাছ রাখার বাঁশ নিয়ে দৌড় দিলাম। গোরস্থানের কাছে যেতেই আমাকে দেখে কি যেন সরে গেল। বুকের ভেতরটা ধপ করে উঠল। টর্চ লাইট দিয়ে দেখলাম দুটি শেয়াল আমার দিকে কটমট করে তাকিয়ে আছে। রাতে গোরস্থানে শিয়াল আসে কবর খুঁড়ে লাশ খাওয়ার জন্য। আমি সোজা আমিনদের কাছাকাছি চলে আসলাম। ওরা আমার সামনে, আমি পেছন পেছন মাছ ধরছি। অন্ধকার, খুব অন্ধকার। রাত ছিল সেদিন। পানির ওপর বাতি ধরে ধরে খুব তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মাছ দেখলাম। হঠাৎ একটি সাঝাক শব্দ। কি মাছ জানতে চাইলাম। বলল মাগুর। কিছুক্ষণ পর আমিন বলল, চল শ্মশান ঘাটে চলে যাই। গভীর রাতে শ্মশানঘাট নীরব থাকে বলে প্রচুর মাছ পাওয়া যায়। ধূপ এবং পোড়া কাঠের গন্ধ নাকে আসলো। নদীর খাড়া পার পেয়ে নিচে নামলাম। সতর্পণে খুব এগোতে লাগলাম। পানির নিচে দেখলাম লাল লাল চোখ নিয়ে কি যেন ছোটাছুটি করছে। ভালো করে তাকিয়ে দেখি চিংড়ি মাছ। আমিন আর সত্যকে দেখা যাচ্ছে না। মাঝে মাঝে সাজাক করে একটি শব্দ। বুঝতে পারলাম কাছাকাছি আছে। ততক্ষণে মাছের নেশা এতই বেড়ে গেল যে কারোর কথা আমার মনে নেই। আমি নদীর ঝাঁক ধরে ধরে সামনে এগোচ্ছি। হঠাৎ নদীর ভেতরে একটি শব্দ হলো। মনে হলো কোনো মাছ খেকো দানব একটি কুমিরকে গিলে খাওয়ার চেষ্টা করছে। এই কুমির নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। আবারও শব্দটা হলো। আমি টর্চ লাইট দিয়ে শব্দের উৎপত্তিটা বোঝার চেষ্টা করলাম। এক জায়গায় পানির কম্পন দেখে বুঝতে পারলাম শব্দটা এই জায়গা থেকেই আসছে। দূর থেকে মনে হলো বোয়ালের বড়শির মাঝে কোনো বড় বোয়াল আটকা পড়েছে। এই সময় লোকজন নদীর তীরে সারি বেঁধে বোয়ালের বড়শি গেঁথে যায় এবং রাতে পাহারা দেয়। এইসব লোকজন অনেক সাহসী হয়। চিন্তা করলাম বোয়ালটা নিতে পারলে ভালোই হতো, কিন্তু একলা একলা পানিতে নামতে সাহস পেলাম না। আমি আমিনকে ডাকলাম, কিন্তু কোনো শব্দ নেই। বোয়াল মাছের লোভ ত্যাগ করে আমি সামনে চললাম।
মনে হচ্ছে আমার সাথে অনেকেই চলছে। মনে মনে ভাবলাম আমার পায়ের শব্দ নদীর পাড়ে প্রতিধ্বনি হচ্ছে, এই জন্যই এমন মনে হচ্ছে। কিছুক্ষণ পরে খেয়াল করলাম হাজারো পা আমার সাথে এগোচ্ছে। আমি ভয়ে জড়ো হয়ে হাঁটতে লাগলাম। সামনে তাকিয়ে দেখি হাজারো কঙ্কাল সারি বেঁধে দাঁড়িয়ে আছে, যেন কোনো কঙ্কাল মারা গেছে তাই সবাই মিলে তার জানাজা পড়ছে। ভয়ে আমার শরীর দিয়ে ঘামের ছন্না বইতে লাগলো। ভয়ে ভয়ে সামনে টর্চ লাইট মারলাম। দেখি মরা পাট গাছ সারি বেঁধে দাঁড়িয়ে আছে। বন্যার পানিতে পাট গাছ পচে শোলা হয়ে দাঁড়িয়ে আছে, আর সাদা পাট শোলাতে নালোবাতির আলো পড়ে দূর থেকে ঠিক কঙ্কাল মনে হচ্ছে। আমি কতগুলো পাটশোলা একসাথে করে পাট দিয়ে বাঁধলাম, তারপর হাতে কতটুকু কাদা মেখে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিলাম এবং সেই আলোতে সামনে দৌড়াতে লাগলাম। দপদপ শব্দ হতে লাগলো, কত খারাপ চিন্তা মনে আসতে লাগলো। এইভাবেই আমি বাড়িতে পৌঁছে যাই এবং গিয়ে সেন্সলেস হয়ে যাই। পরদিন সকালে বাজারে যাওয়ার পর আমিন আমাকে বলল, আজ মাছ ধরতে যাব, তুই রেডি থাকিস। গতকাল অমাবস্যা ছিল তাই বাড়ি থেকে যেতে দেয়নি। আমি ওর কথা শুনে থমকে গেলাম। তাহলে সেই নদীর ধারে আমার সাথে কে ছিল? এই ঘটনার পরে আমি মাছ ধরা একেবারে ছেড়ে দিই। আর কোনোদিনও আমার মধ্যে মাছের নেশা ছিল না। যদি সেই বোয়াল মাছের লোভে আমি জলে নামতাম, তাহলে হয়তো আজকে আমি আর বেঁচে থাকতাম না। এটাই ছিল ঘটনা। আজকের প্রথম ঘটনা, দ্বিতীয় এবং তৃতীয় প্রত্যেকটা ঘটনা কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্প কথার ঘটনা শুনছো, যেটা আমি প্রত্যেকটা বার বলি, সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং ঘটনা শুনতে যারা পছন্দ করো, তারা যারা শেষ অবধি ঘটনাও শুনছো, তাদেরকে বলবো প্লিজ কমেন্ট করতে ভুলো না, লাইক করতে ভুলো না। কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনা রিচ কিন্তু অনেকটাই কমে যায়। আমি তাই প্রত্যেকটা সময় আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি, ঘটনা শোনার সাথে সাথে লাইক কমেন্ট করে গল্প কথার পাশে থাকো। এবং তোমরা যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও, তোমাদের কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নেই। আশা করব গল্প কথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। অনেক ধন্যবাদ আজকের ঘটনাগুলি শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।